প্রসিদ্ধ মনিকার রসময় সরকারের বাড়ি হইতে একটি বহুমূল্য জড়োয়া নেকলেস চুরি গিয়াছে। সকালবেলা খবরের কাগজ পড়িবার সময় বিলম্বিত সংবাদের স্তম্ভে খবরটা দেখিয়াছিলাম। বেলা আন্দাজ ৮টার সময় টেলিফোন আসিল। অপরিচিত ব্যগ্র কণ্ঠস্বর। হ্যালো, বঙ্কেশ বাবু? না, আমি অজিত। আপনি কে? আগে আগে আমার নাম রসময় সরকার। ব্যোমকেশ বাবুকে একবার ডেকে দেবেন। নাম শুনিয়া বুঝিতে বাকি রহিল না যে চোর ধরিবার জন্য ব্যোমকেশের ডাক আসিয়াছে। আমি বলিলাম, সে তো বাথরুমে গিয়েছে, বেরুতে দেরি হবে। কাগজে দেখলাম আপনার দোকান থেকে নেকলেস চুরি গেছে। আগে আগে দোকান থেকে নয়, বাড়ি থেকে। আপনি অজিত বন্দ্যোপাধ্যায়, ব্যোমকেশ বাবুর বন্ধু? হ্যাঁ, ব্যোমকেশকে যা বলতে চান আমাকে বলতে পারেন। ক্ষণেক নীরব থাকিয়া রসময় বলিলেন, দেখুন দেখুন যে নেকলেসটা চুরি গেছে তার দাম ৫৭,০০০ টাকা। সন্দেহ হচ্ছে বাড়ির একটা চাকর চুরি করেছে, কিন্তু কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। পুলিশে অবশ্য খবর দিয়েছি, কিন্তু আমি ব্যোমকেশ বাবুকে চাই। তিনি ছাড়া নেকলেস কেউ উদ্ধার করতে পারবে না। বেশ তো, আপনি আসুন না। আপনি আস্তে আস্তে ব্যোমকেশ বাথরুম থেকে বেরোবে। রসময় একটু কাতর ভাবে বলিলেন, দেখুন দেখুন আমি বেত রোগী, বেশি নড়াচড়া করতে পারি না। তার চেয়ে যদি আপনারা আসেন তো বড় ভালো হয়। যারা বিপদে পড়ে তারাই ব্যোমকেশের কাছে আসে, সে আগে কারোর কাছে যায় না। বেশ, ব্যোমকেশকে আমি বলবো। রসময়ের মিনতি আরো নিবন্ধপূর্ণ হইয়া উঠিল। না না, বলা বলি নয়, নিশ্চয়ই আসবেন। আমি আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, আপনাদের কোনো অসুবিধে হবে না। বেশ, ধন্যবাদ। আমি এখনই গাড়ি পাঠিয়ে দিচ্ছি। মিনিট কয়েক পরে একটি ক্যাডিলাক গাড়ি আসিয়া দ্বারে দাঁড়াইল। ব্যোমকেশ বাথরুম হইতে বাহির হইলে সকল কথা বলিলাম এবং জানালা দিয়া গাড়ি দেখাইলাম। দেখিয়া শুনিয়া সে আপত্তি করিল না। আমরা ক্যাডিলাকে চড়িয়া যাত্রা করিলাম। কলিকাতা শহরের বিভিন্ন অঞ্চলে রসময় সরকারের গোটা ৫ সোনা দানা হীরা জহরতের দোকান আছে, কিন্তু তাঁর বসত বাড়ি বউবাজারে। অল্পকালের মধ্যে গাড়ি তাহার দ্বারে গিয়া দাঁড়াইল। রসময় সরকারের বাড়িটি সাবেক ধরনের। একেবারে ফুটপাতের কিনারা হইতে ৩ তলা উঠিয়া গিয়াছে। মাঝখানে উপরতলায় উঠিবার দ্বারমুক্ত সিঁড়ি, ২ পাশে দোকানের সারি। গৃহস্বামী উপরের ২ তলা লইয়া থাকেন। সিঁড়ির দরজা ভিতর হইতে বন্ধ ছিল। গাড়ি গিয়া থামিতেই দ্বার খুলিয়া একটি যুবক বাহির হইয়া আসিল। শৌখিন, সুদর্শন চেহারা, বয়স ২৭-২৮। নমস্কার করিয়া বলিল, নমস্কার, আমার নাম মণিময় সরকার। বাবা উপরে আপনাদের জন্য অপেক্ষা করছেন, আসুন আসুন। আমরা সিঁড়ি দিয়া উপরে উঠিতে লাগিলাম। দ্বিতলে আছে রান্নাঘর, ভাড়ার ঘর, চাকরদের থাকিবার স্থান এবং তক্তাপোষ পাতা একটি বসিবার ঘর। আমরা দ্বিতল ছাড়াইয়া ত্রিতলে উঠিয়া গেলাম। এই ত্রিতলে গৃহস্বামী সপরিবারে বাস করেন। তৃতীয় তলে উঠিলে গৃহস্বামীর বিত্তবত্তার পরিচয় পাওয়া যায়। বিলাতি তালা লাগানো ভারী দরজায় রেশমি পর্দা, মেঝেয় পুরু গালিচা। ড্রয়িং রুমটি দামি আসবাবপত্র দিয়া সাজানো, গদি মোড়া দেওয়ালে পারসিক ছবি আঁকা ট্যাপেস্ট্রি ইত্যাদি। উপস্থিত ঘরটি একটু অবিন্যস্ত। মণিময় আমাদের ঘরে লইয়া গিয়া বলিল, বাবা, ব্যোমকেশ বাবু এসেছেন। দেখিলাম রসময় সরকার একটি চেয়ারে বসিয়া ডান পা সম্মুখ দিকে প্রসারিত করিয়া দিয়াছেন এবং একটি বিবাহিতা যুবতী তাহার পায়ের কাছে বসিয়া তাহার আঙ্গুলে শেক দিতেছে। রসময় বাবুর বয়স অনুমান ৫০। ভারী গড়নের শরীর, মাংসল মুখ এখনো বেশ দৃঢ় আছে। আমাদের দেখিয়া তিনি তাড়াতাড়ি উঠিবার চেষ্টা করিয়া আবার বসিয়া পড়িলেন। আমার ও ব্যোমকেশের পানে পর্যায়ক্রমে চক্ষু ফিরাইয়া ২ করতল যুক্ত করিয়া ব্যোমকেশকে বলিলেন, আসুন আসুন ব্যোমকেশ বাবু,
আসুন আসুন, আমি সব দিক দিয়ে বড় কাবু হয়ে পড়েছি। আপনি আপনারা এসেছেন, আমি বাঁচলাম। বসুন 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 অজিত বাবু। আমাদের মধ্যে কে ব্যোমকেশ তাহা প্রশ্ন না করিয়াও তিনি বুঝিয়াছেন। রসময় সরকার বিষয় বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, তাহাতে সন্দেহ নাই। আমরা সোফায় পাশাপাশি বসিলাম। ব্যোমকেশ বলিল, পায়ে বাত ধরেছে দেখছি। বাতরোগটা মারাত্মক নয়, কিন্তু বড় কষ্টদায়ক। আর বলবেন না, আমার শরীরটা এমনিতে বেশ ভালোই, কিন্তু এই বাতে আমাকে একেবারে পঙ্গু করে ফেলেছে। ছেলেবেলায় ফুটবল খেলতাম, ডান পায়ের বুড়ো আঙুলটা ভেঙে গিয়েছিল। এখন এমন দাঁড়িয়েছে, আকাশের কোণে রুমালের মতো এক টুকরো মেঘ উঠলে বুড়ো আঙুলে চিরিক মারতে থাকে। কিন্তু সে যাক। বৌমা, এদের জন্য চা নিয়ে এসো। বধূটি এতক্ষণ হেঁট মুখে বসিয়া শ্বশুরের পায়ে সেঁক দিতেছিল। সুন্দরী মেয়ে, কিন্তু তাহার মুখে পারিবারিক বিপদের ছায়া পড়িয়াছে। না না, চায়ের দরকার নেই, আমি চা খেয়ে বেরিয়েছি। উনি শ্বশুরের পদসেবা করছেন, করুন। রসময় একটু হাসিলেন। বধূ আবার বসিয়া পড়িল। রসময় বলিলেন, আচ্ছা তবে থাক। মণি, সিগারেট নিয়ে এসো। মণিময় এতক্ষণ একটা চেয়ারের পিছনে দাঁড়াইয়াছিল। সে চলিয়া গেলে রসময় বধূর পানে সস্নেহ দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিলেন, বড় লক্ষ্মী বৌমা আমার। গিন্নি ছোট ছেলেটাকে নিয়ে তীর্থ দর্শনে বেরিয়েছেন, এখন ওর হাতেই সংসার। অবশ্য ওকে দিয়ে আমি পদসেবা করাই না, কিন্তু চাকরটা। এই বলিয়া রসময় থামিয়া গেলেন। তারপর গলার স্বর পাল্টাইয়া বলিলেন, বাজে কথা থাক, কাজের কথা বলি। আপনি অনুগ্রহ করে এসেছেন, আপনার অমূল্য সময় আমি নষ্ট করব না। ব্যোমকেশ বাবু, কাল রাত্রে আমার বাড়িতে অঘটন ঘটে গেছে। যা কখনো হয়নি তাই হয়েছে। একটা হীরের নেকলেস। ব্যোমকেশ বলিল, সব গোড়া থেকে বলুন, সংক্ষেপ করবেন না। মনে করুন আমি কিছু জানি না। মণিময় একটা 555 মার্কা সিগারেটের টিন ঢাকনি ঘুরাইয়া খুলিতে খুলিতে ঘরে প্রবেশ করিল। টিন আমাদের সম্মুখে রাখিয়া জানালার সম্মুখে গিয়ে দাঁড়াইল। আমরা সিগারেট ধরাইলাম। রসময় বলিতে আরম্ভ করিলেন, কলকাতা শহরে আমার 5টা জুয়েলারির দোকান আছে। বড় কারবার। বছরে প্রায় 30 লক্ষ টাকার কেনা বেচা হয়। অনেক বিশ্বাসী প্রবীণ কর্মচারী আছেন। আমার যখন শরীর ভালো থাকে আমি দেখাশোনা করি। 2 বছর থেকে মণিও যাতায়াত শুরু করেছে। কলকাতার বাইরে ভারতবর্ষের সর্বত্র আমাদের কাজ কারবার আছে। বোম্বাই, মাদ্রাজ, নয়াদিল্লি, যেখানে যত বড় জহুরি সকলের সঙ্গেই আমাদের লেনদেন। কখনো আমাদের কাছ থেকে তারা হিরে জহরত কেনে, কখনো আমরা তাদের কাছ থেকে কিনি। জহুরি ছাড়া সাধারণ খরিদ্দের তো আছেই। রাজা রাজরা থেকে ছাপোষা গৃহস্থ সবই আমাদের খদ্দের। মাসখানেক আগে দিল্লি থেকে রামদাস চোকসি নামে একজন বড় জহুরি আমার কাছে এলো। রাজস্থানের কোন রাজবাড়িতে মেয়ের বিয়ে, 10 লাখ টাকার গয়নার ফরমাস পেয়েছে। কিন্তু সব গয়না তো আর নিজে গড়তে পারবে না। আমাকে দিয়ে একটা হিরের নেকলেস গড়িয়ে নিতে চায়। ডিজাইন দেখে হিরে বাছাই করে দাম কষাকষি হলো। 57,000 টাকা। 1 মাসের মধ্যে গয়না গড়ে দিল্লিতে রামদাসের কাছে পৌঁছে দিতে হবে। গয়না তৈরি হলো। আমার ইচ্ছে ছিল আমি নিজে গিয়ে গয়নাটা দিল্লিতে পৌঁছে দিয়ে আসব, কিন্তু গত মঙ্গলবার থেকে আমার বাতের ব্যথাটা এমন জাগাড় দিল, কি আর করি। অত দামি গয়না কর্মচারীদের হাতে পাঠাতে সাহস হয় না। শেষ পর্যন্ত ঠিক হলো মণিময় যাবে আমার বদলে। আজ ওর যাবার কথা। আমি এই কদিন বাড়ি থেকে বেরোতে পারিনি। মণি কাজকর্ম দেখছে। নেকলেসটা তৈরি হবার পর বড় দোকানে সিন্ধুকে রাখা ছিল। কাল বিকেল বেলা মণি সেটা বাড়িতে নিয়ে এলো। এখন আমার বাড়ির কথাটা বলি। আমার স্ত্রী ছোট ছেলে হিরণময়কে নিয়ে তীর্থ করতে বেরিয়েছেন, অর্থাৎ দাক্ষিণাত্য বেড়াতে গেছেন। বাড়িতে আছি আমি, মণিময় আর বৌমা। দোতলায় থাকে 2 জন চাকর, বামুন, ড্রাইভার আর আমার খাস চাকর ভোলা। এই কজন নিয়ে বর্তমানে আমার সংসার।
কাল বিকেলে মণি যখন নেকলেস নিয়ে বাড়ি এলো, আমি তখন চেয়ারে বসেছিলুম। আমার খাস চাকর ভোলা পায়ে মালিশ করে দিচ্ছিল। মণি নেকলেসের কেসটা আমার হাতে দিয়ে বললে, এই নাও বাবা। আমি ভোলাকে ছুটি দিলুম, সে চলে গেল। তখন আমি কেস খুলে গয়নাটা পরীক্ষা করলুম, সব ঠিক আছে। তারপর বৌমাকে ডেকে বললুম, বৌমা, কাপড় দিয়ে এটাকে বেশ ভালো করে সেলাই করে দাও তো। বৌমা এক টুকরো কাপড় এনে এখানে বসে বসে ছুঁচ দিয়ে সেলাই করে দিলেন। ব্যোমকেশ এতক্ষণ মনোযোগ দিয়া শুনিতেছিল, এখন মুখ তুলিয়া বলিল, মাফ করবেন, গয়নার বাক্সটা আকারে কত বড় ছিল? রসময়বাবু দ্বিধাভরে এদিক ওদিক চাহিয়া বলিলেন, কত বড়? বড় মোটেই নয়, এই ধরুন। পিতা ইতস্তত করিতেছেন দেখিয়া মণিময় বইয়ের সেলফ হইতে একটি বই আনিয়া ব্যোমকেশের হাতে দিল, বলিল, এই সাইজের বাক্স? ঠিক ওই সাইজের। অবশ্য বাক্সটা কুমিরের চামড়ার, তার ভেতরে আবার মকমলের খাঁজ কাটা ঘর। বইখানা 16 পেজি ক্রাউন সাইজের, পৃষ্ঠা সংখ্যা আন্দাজ 300। ব্যোমকেশ বইখানা মণিময়কে ফিরাইয়া দিয়া বলিল, বুঝেছি, তারপর বলুন। তারপর মণি চা খেয়ে ক্লাবে চলে গেল। আমি গয়নার কেসটা হাতে করে আবার অফিস ঘরে গেলুম। পাশেই আমার অফিস ঘর। বাড়িতে বসে কাজকর্ম করার দরকার হলে ওখানে বসেই করি। একটা সেক্রেটারিয়ের টেবিল আছে, তার দেরাজে দরকারি কাগজপত্র থাকে। আমি গয়নার কেসটা দেরাজে রেখে দিলুম। বাড়িতে একটা লোহার সিন্দুক আছে বটে, কিন্তু গিন্নি তার চাবি নিয়ে চলে গেছেন। আমারই অন্যায় হয়েছিল, অত বেশি দামি জিনিস খোলা দেরাজে রাখাটা আমার উচিত হয়নি। কিন্তু আমার বাড়ির যেরকম ব্যবস্থা, তাতে আশঙ্কার কোনো কারণ ছিল না। চাকর বাকর দোতলায় থাকে, ডেকে না পাঠালে ওপরে আসে না, অন্য লোকেরও যাতায়াত নেই। তাই এখান থেকে গয়না চুরি যেতে পারে এ সম্ভাবনা আমার মনেই আসেনি। রাত্রির আন্দাজ 9টার সময় আমি খাওয়া দাওয়া সেরে নিলাম। আমাদের খাওয়ার ব্যবস্থাটা অবশ্য দোতলায়, কিন্তু এই বাতের ব্যথাটা হওয়া অবধি বৌমা আমাকে ওপরেই খাবার এনে দেন। খাওয়া সেরে আমি একটা বই নিয়ে বসলাম, বৌমাও খেয়ে নিলেন। মনির ক্লাব থেকে ফিরতে প্রায় দেরি হয়, তাই তার খাবার বৌমা শোবার ঘরে ঢাকা দিয়ে রাখলেন। 10টার সময় আমি ভোলাকে ডাকবার জন্য ঘন্টি বাজালুম, তারপর শুতে গেলুম। আমার বেতো শরীর, শোয়ার পর হাত পা টিপে না দিলে ঘুম আসে না। ভোলাই রোজ টিপে দেয়, তারপর আমি ঘুমিয়ে পড়লে চলে যায়। ভোলা খুব কাজের চাকর, বছর 3 আমার কাছে আছে। জুতো বুরুষ করা, কাপড় জামা গিলে করা, ফাই ফরমাস খাটা, হাত পা টেপা, সব কাজও করে। কাল বৌমা সদর খুলে দিলেন। ভোলা এসে আমার হাত পা টিপে দিতে লাগলো। আমি ক্রমে ঘুমিয়ে পড়লুম। তারপর সে কখন চলে গেছে আমি জানতে পারিনি। হঠাৎ ঘুম ভাঙলো মনির ডাকে। ও আমার বিছানার উপর ঝুঁকে ডাকছে, বাবা বাবা। আমি ধড়মড়িয়ে উঠে বললুম, কি রে? মনি বললে, নেকলেসটা কোথায় রেখেছেন? আমি বললুম, টেবিলের দেরাজে। কেন? ও বলল, কই, সেখানে তো নেই। আমি ছুটে গিয়ে দেরাজ খুললুম, নেকলেসের বাক্সটা নেই। সব দেরাজ আটকালুম, কোথাও নেই। মনের অবস্থা বুঝতে পারছেন। মনিকে জিজ্ঞেস করলুম, তুই এত রাত্রে কি করে জানলি? সে বললে। ব্যোমকেশ হাত তুলিয়া রসময়কে নিবারণ করিল। মণিময়ের দিকে চাহিয়া প্রশ্ন করিল, রাত্রি তখন কটা? আগে প্রায় 12টা। রাত 12টার সময় কোনো কারণেই আপনার সন্দেহ হয়েছিল যে নেকলেস চুরি গেছে? কি করে সন্দেহ হলো, সব কথা খুলে বলুন। মণিময় যেন আরো সংকুচিত হইয়া পড়িল। পিতার প্রতি একটি গুপ্ত কটাক্ষপাত করিয়া ঈষৎ স্খলিত স্বরে বলিতে আরম্ভ করিল, কাল আমার ক্লাব থেকে ফিরতে একটু বেশি দেরি হয়ে গিয়েছিল। ক্লাবে ব্রিজ কম্পিটিশন চলছে। আমি। কোথায় ক্লাব? নাম কি? ক্লাবের নাম খেলাধুলো, খুব কাছেই, আমাদের বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা। সব রকমের ঘরোয়া খেলার ব্যবস্থা আছে, তাস, পাশা, পিং পং, বিলিয়ার্ড।
কাল ব্রিজ কম্পিটিশন শেষ হতে একটু রাত হয়ে গেল। আপনি হেঁটে ক্লাবে যান? আগে হ্যাঁ, খুব কাছেই, তাই হেঁটেই যাই। কাল যখন ক্লাব থেকে বেরোলাম তখন 11:45। রাত নিশুতি। আমাদের বাড়ির সদর দরজার ঠিক সামনে একটা ল্যাম্পপোস্ট আছে। আমি যখন বাড়ির প্রায় 30-40 গজের মধ্যে এসেছি তখন দেখলাম আশপাশের দোকান সব বন্ধ হয়ে গেছে, কিন্তু একটা লোক ঠিক আমাদের দোরের সামনে দাঁড়িয়ে আছে। লোকটা বোধহয় আমার পায়ের শব্দ শুনতে পেয়েছিল, ঘাড় ফিরিয়ে তাকালো, তারপর চট করে বাড়িতে ঢুকে পড়ল। দূর থেকে দেখে মনে হলো ভোলা চাকর। কাছে এসে দেখলাম দরজা ভেজানো রয়েছে। অন্যদিন আমি 10টা-10:30টার মধ্যে বাড়ি ফিরি, কিন্তু সদর দরজা তার আগেই বন্ধ হয়ে যায়। আজ কিন্তু খোলা রয়েছে। আমার খটকা লাগলো। সদর দরজায় হুড়কো লাগিয়ে ওপরে উঠে গেলাম। দোতলায় চাকরেরা ঘুমোচ্ছে, কারুর সাড়া শব্দ নেই। তেতলায় উঠতেই স্ত্রী এসে দরজা খুলে দিলেন। আপনি বোধহয় লক্ষ্য করেছেন, তেতলার দরজায় বিলাতি গা তালা লাগানো আছে। ভিতর থেকে বন্ধ করে দিলে বিনা চাবিতে বাইরে থেকে খোলা যায় না। আমি স্ত্রীকে বললাম, বাড়ির সামনে একটা লোক দাঁড়িয়ে ছিল। উনি বললেন উনিও দেখেছেন। ব্যোমকেশ বধূর পানে চোখ ফিরাইল। বধূ লজ্জা পাইল, তাহার মুখ উত্তপ্ত হইয়া উঠিল। রসময় তাহাকে উৎসাহ দিয়া বলিলেন, লজ্জা কি বৌমা, যা দেখেছ ব্যোমকেশকে বলো। বধূ তখন স্তিমিত কণ্ঠে থামিয়া থামিয়া বলিলেন, কাল রাত্রিরে আমি ওর ক্লাব থেকে ফিরতে দেরি হচ্ছিল। আমি জানলার কাছে দাঁড়িয়েছিলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ দেখলাম আমাদের দরজার সামনে ফুটপাতের উপর কে একজন দাঁড়িয়ে রয়েছে। আমি ঝুঁকে দেখবার চেষ্টা করলাম, কিন্তু ভালো করে দেখতে পেলাম না। তারপর লোকটা অদৃশ্য হয়ে গেল। মনে হলো দরজায় ঢুকে পড়ল। সেই সময় দেখতে পেলাম উনি আসছেন। লোকটা যেন ওকে দেখেই ভিতরে ঢুকে পড়ল। তারপর আমি গিয়ে তেতলার দরজা খুলে দিলাম। উনি এলেন। লোকটাকে চিনতে পেরেছিলেন? না, ওপর থেকে ওর মুখ দেখা যাচ্ছিল না, মনে হয়েছিল চাকরদের মধ্যেই কেউ হবে। ব্যোমকেশ মণিময়কে বলিল, তারপর তারপর কি হলো? স্ত্রীর কথা শুনে সন্দেহটা আমার আরো বেড়ে গেল। নেকলেসটা বিকেল বেলায় এনেছি, সেটা বাবা নিশ্চয়ই টেবিলের দেরাজে রেখেছেন, কারণ সিন্ধুকের চাবি নিয়ে মা চলে গেছেন। আমি চুপি চুপি বাবার অফিস ঘরে গেলাম। আলোটা জেলে দেরাজগুলো খুলে দেখলাম নেকলেসের কেসটা নেই। আরো যেখানে যেখানে রাখা সম্ভব সব জায়গায় খুঁজলাম, কোথাও নেই। তখন আমার ভীষণ ভয় হলো, বাবাকে ডেকে তুললাম। মণিময় চুপ করিলে ব্যোমকেশ নিবিষ্ট মনে আরেকটি সিগারেট ধরাইল। তারপর সপ্রশ্ন চক্ষে রসময়ের পানে চাহিল। রসময় আবার কাহিনী সূত্র তুলিয়া বলিতে শুরু করিলেন। যখন নিঃসংশয়ে বুঝলুম নেকলেসটা চুরি গেছে, তখন আমার সব সন্দেহ গিয়ে পড়ল ওই ভোলার উপর। ভেবে দেখুন, আমার তেতলার সদর দরজায় লক লাগানো। ভেতর থেকে বাইরে যাওয়া সহজ, কিন্তু বাইরে থেকে ভেতরে আসা সহজ নয়। রাত 10টার পরে চাকরদের মধ্যে একমাত্র ভোলাই ভেতরে ছিল। আমি ঘুমিয়ে পড়েছিলুম। ভোলা কখন উঠে গেছে আমি জানি না। হয়তো সে 12:15টার সময় উঠে গেছে। দেরাজ থেকে নেকলেস নিয়ে চুপি চুপি বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেছে। নিচে হয়তো তার ষাটের লোক ছিল। ব্যোমকেশ মণিময়কে জিজ্ঞাসা করিল, আপনি একটা লোককেই দেখেছিলেন? আগে হ্যাঁ, দ্বিতীয় জনপ্রাণী সেখানে ছিল না। ব্যোমকেশ এবার বধূর দিকে ফিরিয়া বলিল, আপনি? বধূ বলিল, আমিও একজনকে দেখেছিলুম। আমি সারাক্ষণ নিচের দিকেই তাকিয়েছিলুম, আর কেউ থাকলে দেখতে পেতুম। ব্যোমকেশ কিয়ৎকাল সিগারেট টানিল। শেষে রসময়কে বলিল,
তারপর আপনি কি করলেন? রসময় বলিলেন, তখন 12টা বেজে গেছে। বাপ বেটায় পরামর্শ করে থানায় টেলিফোন করলুম। মণি নিচে নেমে গিয়ে সদর দরজার কাছে দাঁড়িয়ে রইল, যাতে বাড়ি থেকে কেউ বেরুতে না পারে। থানার বড় দারোগা অমরেশ বাবুর সঙ্গে আমার পরিচয় আছে, বিশিষ্ট ভদ্রলোক। ভাগ্যক্রমে তিনি থানায় উপস্থিত ছিলেন। ফোন পেয়ে তক্ষুনি 3-4 জন লোক নিয়ে এসে পড়লেন। প্রথমে দোতলার ঘরগুলো সব খানা তল্লাশ হলো। চাকরেরা সকলেই ঘুমোচ্ছিল, ভোলাও ছিল। পুলিশ তন্ন তন্ন করে তল্লাশ করলো, কিন্তু নেকলেস পাওয়া গেল না। অমরেশ বাবু তখন 3তলা খানা তল্লাশ করলেন। বলা যায় না, চোর হয়তো নেকলেস চুরি করে এখানেই কোথাও লুকিয়ে রেখেছে, পরে তাক বুঝে সরাবে। কিন্তু এখানেও নেকলেসটা পাওয়া গেল না। অমরেশ বাবু তারপর ভোলাকে জেরা আরম্ভ করলেন। ভোলা স্বীকার করলো সে নিচে নেমে গিয়েছিল। সে বললে, আন্দাজে 11টার সময় আমি ঘুমিয়ে পড়েছি দেখে সে দোতলায় নেমে যায়। অন্য চাকরেরা তখন ঘুমিয়ে পড়েছিল, ভোলাও শুয়ে পড়ল, কিন্তু তার ঘুম এলো না। তখন সে খোলা হাওয়ার খোঁজে নিচে গিয়ে ফুটপাতে গিয়ে দাঁড়ালো। মণিময় যে ক্লাব থেকে ফেরেনি সেটা সে জানতো না। সে ফুটপাতে গিয়ে দাঁড়াবার সঙ্গে সঙ্গে দেখতে পেল মণি আসছে। তখন সে তাড়াতাড়ি ফিরে এসে আবার শুয়ে পড়ল, কারণ রাত্রিরে চাকর বাকরের বাইরে যাওয়ার কড়া বারণ আছে। এটাই তার বয়ান। নেকলেসের কথা সে জানে না। অমরেশ বাবুর জেরায় আরো জানা গেল ভোলার 2 ভাই কলকাতায় থাকে। মেচুয়া বাজারে তাদের বাসা। ভাইয়েদের সঙ্গে ভোলার বিশেষ দহরম মহরম নেই, তবে হাতে কাজ না থাকলে মাঝে মাঝে তাদের বাসায় দেখা করতে যায়। অমরেশ বাবু যতক্ষণ ভোলাকে সওয়াল জবাব করছিলেন ততক্ষণ তার পুলিশরা রাস্তার দুপাশে তল্লাশ করছিল। আনাজ কানাজ ডাস্টবিন সব খুঁজে দেখছিল। মনিও তাদের সঙ্গে ছিল, কিন্তু কিছুই পাওয়া গেল না। এইসব ব্যাপারে ভোর হয়ে গেল। অমরেশ বাবু দোতলায় একজন লোক রেখে চলে গেলেন। ভোলাকে বলে গেলেন, এ বাড়ি থেকে বেরোবার চেষ্টা করলেই গ্রেপ্তার করা হবে। তারপর যত বেলা বাড়তে লাগলো তত আমার মনটা অস্থির হয়ে উঠল। অমরেশ বাবু কাজের লোক, চেষ্টা ত্রুটি করবেন না, কিন্তু আমি আর স্থির থাকতে পারলুম না ব্যোমকেশ বাবু। তাই আপনাকে আমি ফোন করলুম। আপনি আমার নেকলেসটা উদ্ধার করে দিন। আপনি ছাড়া কেউ এ কাজ করতে পারবে না। ব্যোমকেশ একটু হাসিল। আমার উপর আপনার এত বিশ্বাস? আশা করি বিশ্বাসের মর্যাদা রাখতে পারবো। ভোলা চাকর তো বাড়িতেই আছে। হ্যাঁ হ্যাঁ, দোতলার ঘরে আছে। তাকে একবার ডেকে পাঠালে 2-4টে প্রশ্ন করে দেখতাম। ব্যস্ত ব্যস্ত। রসময় পুত্রের দিকে চাহিলেন। মণিময় চলিয়া গেল এবং কিছুক্ষণ পরে ভোলাকে লইয়া ফিরিয়া আসিল। ভোলা চাকরের চেহারা সাধারণ ভৃত্যলোকের চেহারা হইতে পৃথক নহে। এক জাতীয় মুখ আছে, যাহা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শীর্ণ ও অস্থিসার হইয়া পড়ে। উঁচু নাক ও ছুচলো চিবুক প্রাধান্য লাভ করে। ভোলার মুখ সেই জাতীয়। দেহটাও বেউড় বাঁশের মতো পাকানো। বয়স 40-এর কাছাকাছি। তার চোখের দৃষ্টিতে ভয়ের চিহ্ন নাই, কিন্তু সংযত সতর্কতা আছে। ব্যোমকেশ তাহাকে আপাদমস্তক নিরীক্ষণ করিয়া বলিল, তোমাকে 2-একটা প্রশ্ন করতে চাই। ভোলা সহজভাবে বলিল, আজ্ঞা। নাম কি? আজ্ঞা ভোলানাথ দাস। দেশ কোথায়? আজ্ঞা মেদিনীপুর জেলায়। কলকাতায় কতদিন আছো? আজ্ঞা তা 15 বছর হবে। তোমার 2 ভাই কলকাতায় থাকে? আজ্ঞা আজ্ঞা মেচুয়া বাজারে বাসা নিয়ে সব একসঙ্গে থাকে। তুমি ভাইদের সঙ্গে থাকো না? আজ্ঞা আমি যেখানে চাকরি করি সেখানেই থাকি। ভাইদের সঙ্গে বনিবানা আছে? আজ্ঞা বে বনিবনাও নাই, তবে দাদারা লেখাপড়া জানে লোক, আমি মুখ্য। তোমার দাদারা কি কাজ করে? বর্দা পোস্ট অফিসে কাজ করে, আর মেজ দাদা কর্পোরেশনের জমাদার। তুমি বিয়ে করনি? আজ্ঞা করেছিলাম, বউ মরে গেছে। এ বাড়িতে কতদিন কাজ করছো? আজ্ঞা 1.5 বছর। তার আগে কোথায় কাজ করেছো? অনেক জায়গায় কাজ করেছি। কি কাজ? আজ্ঞা পা টেপা চাকরের কাজ। অন্য কাজ করবার বিদ্যা তো আমার নাই।
বিদ্যে না থাক, বুদ্ধিটা যে যথেষ্ট আছে সে বিষয়ে সন্দেহ নেই। যে বুদ্ধি নিজেকে প্রচ্ছন্ন করিয়া রাখিতে পারে সেই বুদ্ধি। ব্যোমকেশ আবার আরম্ভ করিল। সকলে সন্দেহ করেন তুমি হীরের নেকলেস চুরি করেছ। কাল যখন মণিময় বাবু নেকলেসের বাক্স এনে রসময় বাবুকে দেন, তখন তুমি তার পায়ে মালিশ করে দিচ্ছিলে। হ্যাঁ, একটা বাক্স এনে দিয়েছিলেন, তা বাক্সে কি আছে আমি জানতাম না। কিছু আন্দাজ করতে পারোনি? রসময় বাবু যখন বাক্স খোলবার আগে তোমাকে চলে যেতে বললেন, তখন কিছু আন্দাজ করনি? আগে না। ব্যোমকেশ ক্ষণেক ভ্রুকুটি করিয়া নীরব রহিল। তারপর সহসা চক্ষু তুলিয়া বলিল, কাল সন্ধ্যার পর তুমি বাড়ি থেকে বেরিয়েছিলে? এতক্ষণে ভোলার চোখে একটু উদ্বেগের চিহ্ন দেখা গেল, কিন্তু সে সহজ সুরেই বলিল, আজ্ঞা, বেড়াইছিলাম। একটা গামছা কিনবার দরকার ছিল, তাই বৌদির কাছে ছুটি নিয়ে বেরিয়েছিলাম। ব্যোমকেশ বধূর দিকে চাহিল। বধূ ঘাড় এলাইয়া সায় দিল। রসময় বাবুর মুখ দেখিয়া মনে হইল তিনি এ খবর জানিতেন না। মণিময়ও জানিত না, কারণ সে তৎপূর্বেই ক্লাবে চলিয়া গিয়াছিল। কিন্তু ব্যোমকেশ জানিল কি করিয়া? অন্ধকারে ঢিল ছুড়িয়াছে। সে ভোলাকে জিজ্ঞাসা করিল, কতক্ষণ বাইরে ছিলে? আগে ঘন্টা খানেক। গামছা কিনতে 1 ঘন্টা লেগে গেল? গামছা কিনে এদিক ওদিক ঘুরে বেড়াইলাম। কারোর সঙ্গে দেখা করনি? আগে না। তোমার বন্ধু বান্ধব কেউ নাই? চেনাশোনা 2-4 জন আছে, বন্ধু নাই। কাল রাত্রে খাওয়া দাওয়ার পর তুমি রসময় বাবুকে পা টিপে দিয়েছিলে? আগে রোজ টিপে দিই। কাল কটা অবধি পা টিপে দিয়েছিলে? আগে ঘড়ি দেখি নাই তো, 11টা ফেরটা হবে। তুমি যখন দোতলায় নেমে গেলে অন্য চাকররা জেগেছিল? আগে না, ঘুমাই পড়েছিল। কেউ জেগেছিল না? না, কেউ না। ভারী আশ্চর্য। যাক, তুমি তারপর কি করলে? শুয়ে পড়লে? আগে হ্যাঁ। তবে রাত 12টার সময় রাস্তায় বেরিয়েছিলে কেন? আগে অনেকক্ষণ শুয়ে শুয়ে ঘুমাইল না, তখন নিচে নেমে গেল। ভাবলাম কি খোলা জায়গায় খালি দাঁড়াইলে ঘুমটা আসবে। কতক্ষণ ফুটপাতে দাঁড়িয়েছিলে? 2-3 মিনিটের বেশি নয়। দাদাবাবু যে ক্লাব থেকে ফেরেন নাই সেটা তো জানতাম না। দেখলাম তিনি আসছেন, তাই তাড়াতাড়ি চলে এলাম। সিঁড়ির দরজা বন্ধ করেছিলে? আগে দাদাবাবু আসছেন, তাই তো বন্ধ করি নাই। ব্যোমকেশ আরো একবার ভোলার আপাদমস্তক নিরীক্ষণ করিল। বোধ করি মনে মনে তাহার স্থির বুদ্ধির প্রশংসা করিল। তারপর শুষ্ক স্বরে বলিল, আচ্ছা, তুমি এখন যেতে পারো। ভোলা চলিয়া গেল। সদর দরজা বন্ধ করিবার আওয়াজ আসিলে রসময় জিজ্ঞাসু নেত্রে ব্যোমকেশের পানে চাহিলেন। কি মনে হল? ব্যোমকেশ বিমর্ষ ভাবে বলিল, ভারী হুঁশিয়ার লোক, তবে কাল সন্ধ্যায় যে বেরিয়েছিল তা স্বীকার করেছে। তাতে কি প্রমাণ হয়? প্রমাণ কিছুই হয় না, তবে ওর যদি কেউ ষাঁড়ের লোক থাকে, চুরির আগে তার সঙ্গে নিশ্চয়ই দেখা করেছিল, নইলে নেকলেসটা লোপাট হয়ে গেল কি করে? হ্যাঁ, সেটা বটে। ভোলা সম্বন্ধে আর বেশি আলোচনা হইতে পাইল না। দ্বারে টোকা পড়ায় মণিময় চলিয়া গেল এবং অবিলম্বে পুলিশ দারোগার পোশাক পরা এক ভদ্রলোককে লইয়া উপস্থিত হইল। লম্বা চওড়া চেহারা, ব্যক্তিত্ববান পুরুষ। দারোগা অমরেশবাবু, সন্দেহ নাই। রসময় বাবু উঠিবার উপক্রম করিয়া সবিনয়ে বলিলেন, একি অমরেশবাবু, কি খবর? আপনি আবার এলেন যে? ভাইদের বাসাটাকে খানাতল্লাশ করতে। কিন্তু এই সময় আমাদের উপর নজর পড়ায় তিনি থামিয়া গেলেন। রসময় বাবু অপ্রতিভভাবে পরিচয় করাইয়া দিলেন, ইন্সপেক্টর মন্ডল, ইনি ইনি ব্যোমকেশ বক্সী। বোধহয় আপনি নামটা শুনেছেন। অমরেশবাবু খাড়া হইয়া বসিলেন, উৎফুল্ল স্বরে বলিলেন, আরে বিলক্ষণ বিলক্ষণ, ব্যোমকেশ বক্সীর নাম কে না শুনেছে? আপনি? আপনার নাম আমি প্রমোদ বরাটের কাছেও শুনেছি মশাই। প্রমোদকে মনে আছে? গোলাপ কলোনির ব্যাপারে তদন্ত করেছিল। প্রমোদ,
আমার বন্ধু। হ্যাঁ হ্যাঁ, প্রমোদ বাবুকে খুব ভালো মনে আছে, ভারী বুদ্ধিমান লোক। অমরেশবাবু বলিলেন, সে আপনার পরম ভক্ত, তারই কাছে আপনার অদ্ভুত ক্ষমতার গল্প আমি শুনেছি। তা আপনি ওকে এই নেকলেস চুরির ব্যাপারে আছেন নাকি? বেশ বেশ, আপনাকে পাওয়া তো ভাগ্যের কথা মশাই। হ্যাঁ, প্রমোদের মুখে শুনেছি আপনার খ্যাতির লোভ নেই, কেবল সত্যান্বেষণ করেই আপনি সন্তুষ্ট। হ্যাঁ। ব্যোমকেশ মুখ টিপিয়ে হাসিল। ইন্সপেক্টর মণ্ডল, যার যা আছে সে তা চায় না, এই প্রকৃতির নিয়ম। এ ব্যাপারে খ্যাতি যদি কিছু প্রাপ্য হয় আপনি পাবেন, আমি মজুরি পেলেই সন্তুষ্ট হব। মজুরি বলবেন না, মজুরি বলবেন না ব্যোমকেশ বাবু, সম্মান দক্ষিণে। যদি আমার নেকলেসটাকে আমি ফিরে পাই, আপনার সম্মান রাখতে আমি ত্রুটি করব না। ব্যোমকেশ অমরেশ বাবুর দিকে ফিরিল। সে যাক, আপনি ভোলার ভাইদের বাসা সার্চ করেছেন, কিন্তু কিছুই পেলেন না? না, কিচ্ছু পেলাম না। ওর ভাইরা সব কাজে বেরিয়েছিল, দুটো বউ ঘরে ছিল, কিন্তু আতিপাতি করে খুঁজেও তো কিছু পাওয়া গেল না। ব্যোমকেশ কিছুক্ষণ তাহার পানে চাহিয়া বলিল, তাহলে আপনার সন্দেহ ভোলা তার ভাইদের সঙ্গে ষড়যন্ত্র করে এ কাজ করেছে? হ্যাঁ, নইলে নেকলেসটা লোপাট হয়ে গেল কি করে? মণিময় বাবু একটা স্ত্রীও কিন্তু অন্য কোনো লোক দেখেননি। ওনারা যখন ভোলাকে দেখেছেন তার আগেই হয়তো ষাঁড়ের লোক মাল নিয়ে সরে পড়েছে। মণিময় বাবু এবং তার স্ত্রী কিন্তু অন্য লোক দেখেননি। মণিময় বাবুর স্ত্রী অনেকক্ষণ ধরে জানালায় দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়েছিলেন। ষাঁড়ের লোক এলে উনি তাকে দেখতে পেতেন নাকি? দুইজনে কিছুক্ষণ পরস্পরের পানে চাহিয়া রহিলেন। তারপর অমরেশবাবু দ্বিধাভরে প্রশ্ন করিলেন, আপনার কি মনে হয় ভোলার কাজ নয়? এখন কিছুই মনে হচ্ছে না। তত্ত্বতল্লাশ যা করবার সবই আপনি করেছেন, কিছুই বাকি রাখেননি। এখন শুধু ভেবে দেখতে হবে। সে উঠিয়া দাঁড়াইল। এখন উঠি, যদি ভেবে কিছু পাওয়া যায় আপনাদের জানাবো। বাসায় ফিরিয়া জিজ্ঞাসা করিলাম, তোমার সন্দেহটা কার উপর? ব্যোমকেশ পাঞ্জাবি খুলিতে খুলিতে বলিল, 3 জনের উপর। চমকিয়া বলিলাম, 3 জন? কারা? ভোলা, মণিময় এবং মণিময়ের স্ত্রী। এই বলিয়া ব্যোমকেশ স্নান করিতে চলিয়া গেল। বসিয়া ভাবিতে লাগিলাম, সুযোগের দিক দিয়া 3 জনকেই সন্দেহ করা যায়। রসময়ের দেরাজ হইতে নেকলেস সরানো 3 জনের পক্ষেই সম্ভব। আর মোটিভ, বড় মানুষের ছেলেদের সর্বদাই টাকার দরকার। মণিময় ক্লাবে গিয়া তাস পাশা খেলে, নিশ্চয়ই বাজি রাখিয়া খেলে। হয়তো অনেক টাকা দেনা হইয়াছে, ভয়ে বাপের কাছে বলিতে পারিতেছে না। আর মণিময় স্ত্রী, মেয়েটি দেখিতে শান্তশিষ্ট, কিন্তু তাহার মুখের উদ্বেগের ব্যঞ্জনা প্রচ্ছন্ন রহিয়াছে। গহনার প্রতি স্ত্রী জাতির লোভ অবস্থা বিশেষে দুর্নিবার হইয়া উঠিতে পারে, কিন্তু যেই চুরি করুক, চোরাই মাল বেমালুম সরাইয়া ফেলিল কি করিয়া? সেদিন দুপুর বেলায় ব্যোমকেশ আরাম কেদারে লম্বা হইয়া সারাক্ষণ কড়িকাঠের শোভা নিরীক্ষণ করিল, কথাবার্তা বলিল না। আপারাহ্নিক চা পানের পর হঠাৎ বলিল, চলো একবার ঘুরে আসা যাক। কোথায় ঘুরবে? রসময় বাবুর বাড়ির সামনের ফুটপাতে। জায়গাটা ভালো করে দেখা হয়। পদব্রজে আমাদের বাসা হইতে রসময় বাবুর বাড়ির সামনের ফুটপাত পৌঁছিতে মিনিট 20 লাগিল। কাছাকাছি গিয়া ব্যোমকেশ এদিক ওদিক চাহিতে লাগিল। বাড়ির দরজার 2 পাশে দোকানগুলি খোলা রহিয়াছে। একটি হোমিওপ্যাথি ওষুধের দোকান, একটি ঘড়ির দোকান, আর 2টি বস্ত্রালয়। সব দোকানই খরিদ্দারের যাতায়াত, ফুটপাথে পথচারীর ভিড়। রসময়ের বাড়ির তেতলায় গোটাচারেক জানালা, উহাদেরই একটা হইতে মণিময়ের বউ পথের পানে চাহিয়াছিল। চোখ নামাইয়া দেখিলাম ব্যোমকেশ হঠাৎ থামিয়া গিয়াছে এবং একদৃষ্টে রসময়ের সদর দরজার দিকে চাহিয়া আছে। তাহার দৃষ্টি অনুসরণ করিয়া দেখিলাম দরজা খুলিয়া মণিময় বাহির হইয়া আসিল। তাহার পরিধানে ধুতি গেঞ্জি, হাতে একখানা খামের চিঠি। সে দরজার বাহিরে আসিয়াই পাশের দেওয়ালে গাঁথা পোস্ট বক্সে চিঠিটা ফেলিয়া দিয়া আবার ফিরিয়া যাইবার উপক্রম করিল। এই যে মণিময় বাবু, কাকে চিঠি লিখলেন?
ব্যোমকেশের কণ্ঠস্বরে মণিময় চমকিয়া উঠিল। আমাদের দেখিয়া সবিনয়ে বলিল, এ কি আপনারা, কিছু খবর আছে নাকি? ব্যোমকেশ বলিল, আমার খবর পরে দেব, আপনি কাকে চিঠি লিখলেন? মণিময় একটু বিষণ্ণ স্বরে বলিল, মাকে খবরটা দিলাম, তাড়াতাড়ি ফিরে আসতে লিখলাম, কিন্তু আজকে তো আর চিঠিখানা যাবে না, ডাক বেরিয়ে গেছে, সেই কাল ভোরের ক্লিয়ারেন্সে যাবে। কিন্তু আপনি নিশ্চয়ই কোনো ভালো খবর পেয়েছেন? ব্যোমকেশ বলিল, বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন কিছু খবর পাইনি, কিন্তু এখন পেয়েছি। হ্যাঁ, কি খবর? নেকলেসের সন্ধান পেয়েছেন? পেয়েছি, সব কথা পরে বলবো, এখন আমাকে একটা জরুরি কাজে যেতে হবে। একবারটি উপরে আসবেন না? বাবা আপনার কাছ থেকে খবর পাওয়ার জন্য অস্থির হয়ে রয়েছেন। ক্ষণিক চিন্তা করিয়া ব্যোমকেশ বলিল, না, জরুরি কাজটা আগে সারতে হবে। অজিত, তুমি বরঞ্চ ওপরে যাও, রসময় বাবুকে আমার পক্ষ থেকে বলে দিও কাল সকালে তিনি নেকলেস ফেরত পাবেন। এই বলিয়া সে হন হন করিয়া চলিয়া গেল। আমি মণিময়ের সঙ্গে উপরে গেলাম। রসময়বাবু বিলক্ষণ হতাশ হইয়া পড়িয়াছিলেন। ব্যোমকেশের কথা শুনিয়া বারবার উদ্বেগ ভরে আমাকে জিজ্ঞাসা করিতে লাগিলেন, হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি পাবো তো? ঠিক পাবো তো? হ্যাঁ হ্যাঁ। আমি বলিলাম, ব্যোমকেশকে কখনো মিথ্যে আশ্বাস দিতে আমি শুনিনি। সে যখন বলেছে পাবেন, তখন নিশ্চয়ই পাবেন। অতঃপর চা, কেক ও 555 সিগারেট সেবন করিয়া ক্যাডিলাকে চড়িয়া গৃহে ফিরিলাম। সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছিল, কিন্তু ব্যোমকেশ তখনও ফেরে নাই। আরো ঘণ্টাখানেক পরে ফিরিল। জিজ্ঞাসা করিলাম, এই কোথায় গিয়েছিলে? সে বলিল, থানায় দারোগা অমরেশ বাবুর সঙ্গে দরকার ছিল। কি দরকার? ভীষণ দরকার, তুমি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো। আমার কৌতূহল চরিতার্থ করিবার ইচ্ছা তাহার নাই দেখিয়া আমি উঠিয়া পড়িলাম। আহারে বসিলে সত্যবতী আমার মুখ লক্ষ্য করিয়া বলিল, মুখ গোমড়া কেন? বলিলাম, তোমার পতিদেবটি একটি কচ্ছপ। সত্যবতী মুখ টিপিয়া হাসিল। এত জন্তু থাকতে কচ্ছপ কেন? কচ্ছপ কথা কয় না? ব্যাপারটা বুঝিয়া সত্যবতীর মুখ সহানুভূতিতে পূর্ণ হইয়া উঠিল। সে বলিল, সত্যি বাপু, কি রাগ যে হয়। আচ্ছা, আমাদের না হয় বুদ্ধি একটু কম, তাই বলে কৌতূহল তো কম নয়। তাড়াতাড়ি খাওয়া সারিয়া শুইয়া পড়িলাম। ঘুম ভাঙিল রাত্রি শেষে। ব্যোমকেশ ঠেলা দিয়া ঘুম ভাঙাইয়া দিল। অজিত, ওঠো ওঠো, এখনই বেরোতে হবে। চা প্রস্তুত ছিল। তাড়াতাড়ি গলাধকরণ করিয়া ব্যোমকেশের সহিত বাহির হইলাম। রাস্তার আলো তখনও নেভে নাই। ঘুমন্ত নগরকে সহস্র চক্ষু মেলিয়া তখনও পাহারা দিতেছে। কোথায় চলিয়াছি তখনও জানি না। কিছুদূর অগ্রসর হইবার পর বুঝিলাম রসময় বাবুর বাড়ির দিকেই যাইতেছি। আমি জিজ্ঞাসা করিলাম, শেষ রাতে রসময় বাবুর সঙ্গে কি দরকার? রসময় বাবুর সঙ্গে দরকার নেই। তবে শেষ রাত্রে বেরোবার দরকার কি ছিল? ছিল, জানোই তো, ওস্তাদের মার শেষ রাত্রে। এই সোজা কথা বলবে না, খালি হেয়ালি করবে। ব্যোমকেশ মুচকি হাসিয়া কহিল, রসময় বাবুর বাড়ির সামনে দেওয়ালে যে ডাক বাক্সটা আছে, তার প্রথম ক্লিয়ারেন্সের সময় হচ্ছে 5টা। আজ যখন ডাক বাক্স খোলা হবে তখন সেখানে উপস্থিত থাকতে চাই। মাথার মধ্যে দপদপ করিয়া কয়েকটা বাতি জ্বলিয়া উঠিল, কিন্তু অন্ধকার সম্পূর্ণ দূর হইল না। বলিলাম, তাহলে? ব্যোমকেশ হাত তুলিয়া বলিল, ধৈর্য ধরো সখা, ধৈর্য ধরো। কয়েকটা গলিহুজির ভিতর দিয়া চলিবার পর রসময় বাবুর বাড়ির সম্মুখীন হইলাম। গলি যখন বড় রাস্তায় মিলিয়াছে, সেইখানে 2টি লোক প্রচ্ছন্নভাবে দাঁড়াইয়া আছে। ব্যোমকেশ তাহাদের সহিত ফিসফিস করিয়া কি কথা বলিল। তারপর আমরাও গলির মুখে প্রচ্ছন্ন হইয়া দাঁড়াইলাম। হাত ঘড়িতে দেখিলাম 5টা বাজিতে 10 মিনিট। এখনো রাস্তায় লোক চলাচল আরম্ভ হয় নাই। মাঝে মাঝে সবজি বোঝাই ট্রাক গুরুগম্ভীর শব্দে চলিয়া যাইতেছে। সম্মুখস্থ ল্যাম্পপোস্ট বন্ধ সদর দরজার উপরে আলো ফেলিয়াছে। দরজার পাশে দেয়ালে গাঁথা ডাকবাক্সর লাল রং অসংখ্য ইস্তাহারে চাপা পড়িয়া গিয়াছে। ওটা যে ডাক বাক্স তাহা সহজে নজরে পড়ে না। একটি একটি করিয়া মিনিট কাটিতেছে। সঞ্চারমান মিনিটগুলির লঘু পদধ্বনি নিজ বক্ষ স্পন্দনে শুনতে পাইতেছে।
5টা বাজিল। শরীরে স্নায়ু পেশি শক্ত হইয়া উঠিল। লোকটি কখন নিঃশব্দে ডাক বাক্সের সামনে আসিয়া দাঁড়াইয়াছে, যেন ভৌতিক আবির্ভাব। গায়ে খাকি পোশাক, কাঁধে 2টি বড় বড় ঝোলা। ঝোলা 2টা ফুটপাতে নামাইয়া সে পকেট হইতে চাবির গোছা বাহির করিল। তারপর ডাক বাক্সের তালা খুলিতে প্রবৃত্ত হইল। ব্যোমকেশ হাত নাড়িয়া ইশারা করিল। আমরা শিকারীর মতো অগ্রসর হইলাম। গলির মুখ হইতে বাহির হইয়া দেখিলাম রাস্তার 2 দিক হইতে আরো 2 জোড়া লোক আমাদেরই মতো ডাকবাক্সের দিকে অগ্রসর হইতেছে। নিঃসন্দেহে পুলিশের লোক, কিন্তু গায়ে ইউনিফর্ম নাই। লোকটা ডাকবাক্সের কবাট খুলিয়াছে। আমরা গিয়া তাহাকে ঘিরিয়া তুলিলাম। সে খোলা কবাটে পিঠ দিয়ে আড়াল করিয়া স্খলিত স্বরে বলিল, কে কে কি চাই, কি চাই? ব্যোমকেশ কড়া সুরে বলিল, তোমার নাম ভূতনাথ দাস, তুমি ভোলার বড় ভাই? ভূতনাথ দাসের মুখখানা ভয়ে শীর্ণ বিকৃত হইয়া গেল। চক্ষু 2টা ঠিকরাইয়া বাহির হইবার উপক্রম হইল। সে থর থর কম্পিত কণ্ঠে বলিল, কে কে আপনারা? অমরেশবাবু হুঙ্কার দিয়ে বলিলেন, আমরা পুলিশ। অমরেশবাবু যে দলের মধ্যে আছেন তাহা প্রথম লক্ষ্য করিলাম। তিনি সামনে আসিয়া দৃঢ়ভাবে ভূতনাথের কাঁধে হাত রাখিলেন। অনুভব করিলাম একটু নাটকীয় ভঙ্গিতে ভূতনাথকে ভয় পাওয়াইবার চেষ্টা হইতেছে। চেষ্টা ফলপ্রসূ হইল। ভূতনাথ একেবারে দিশাহারা হইয়া গেল। হঠাৎ উগ্র তারস্বরে কাঁদিয়া উঠিল, ওরে ভয়া রে, তুই আমার কি সর্বনাশ করলি রে, আমার চাকরিটা চলে যাবে, আমি জেলে যাব রে। সে থামিতেই অমরেশবাবু তাহার কাঁধে একটা ঝাঁকানি দিয়া বলিলেন, কোথায় রেখেছ চোরাই মাল, বের কর। ভূতনাথ অমরেশবাবুর পায়ের উপর উপুর হইয়া পড়িল। হুজুর, হুজুর, ও পাপ জিনিস আমি ছুঁইনি, আমি ছুঁইনি, ও ডাকবাক্সের মধ্যেই আছে। ক্ষণকাল স্তব্ধ হইয়া রহিলাম। পরশু মধ্যরাত্র হইতে আজ সকাল পর্যন্ত নেকলেস রসময় বাবুর বাড়ির দেয়ালে গাঁথা ডাকবাক্সের মধ্যেই আছে। অমরেশবাবু বলিলেন, বের কর। ভূতনাথ উঠিয়া ডাকবাক্সের দিকে ফিরিল। ডাকবাক্সে অনেক চিঠি জমা হইয়াছিল। তাহার হাত ঢুকাইয়া বাক্সের পিছন দিকের কোণ হইতে একটি পার্সেল বাহির করিয়া আনিল। সাদা কাপড়ে সেলাই করা ব্রাউন 16 পেজি বইয়ের মতো আকার আয়তন। ভূতনাথ সেটি অমরেশবাবুর হাতে দিয়া কাতস্বরে বলিল, এই নিন বাবু, ধর্ম জানে ইয়ার ভিতরে কি আছে আমি চোখে দেখি নাই। এই সময় রসময়ের সদর দরজা খুলিয়া গেল। লাঠিতে ভর দিয়া রসময় এবং তাহার পিছনে মণিময় ও বধূ, সকলের সদ্য ঘুম ভাঙা চোখে সবিস্ময় উদ্বেগ। রসময় বলিলেন, অমরেশবাবু, ব্যোমকেশবাবু, কি হয়েছে, কি হয়েছে, আমার নেকলেস? ব্যোমকেশ অমরেশবাবুর হাত হইতে প্যাকেট লইয়া রসময়ের হাতে দিল। এই নিন আপনার নেকলেস, খুলে দেখুন। বেলা আন্দাজ 9:30টার সময় আমরা দুজনে আমাদের বসিবার ঘরে চৌকির উপরে মুখোমুখি উপবিষ্ট ছিলাম। সত্যবতীকে আর এক প্রস্থ চায়ের ফরমাস দেয়া হইয়াছে। নেকলেস পর্বের অন্ত্যেষ্টিক্রিয়া চলিতেছে। ব্যোমকেশ বলিল, অনর্থক হয়রানি। ডাক বাক্সটা দেওয়ালের পাশেই আছে। এটা যদি প্রথমে নজরে পড়তো তাহলে 5 মিনিটের মধ্যে সব নিষ্পত্তি হয়ে যেত। কলকাতা
যা হোক, কিছুক্ষণ পরে সে আবার বলিতে আরম্ভ। ব্যোমকেশ ভিতর হইতে বলিল। আরে আসুন আসুন মণিময় বাবু। মণিময় ভিতরে আসিয়া বসিল। পকেট হইতে একটি ছোট্ট নীল মকমলের কৌটা লইয়া ব্যোমকেশের সম্মুখে ধরিল। বাবা, এটি আপনার জন্য পাঠালেন। তিনি নিজেই আসছেন, কিন্তু তার পা। ব্যোমকেশ বলিল, না না, উপযুক্ত ছেলে থাকতে তিনিই বা আসবেন কেন? তিনি বুড়ো মানুষ। মণিময় হাসিয়া ঘাড় নাড়িল। তিনি আমাকে বলতে বলেছেন এই সামান্য জিনিসটা আপনার প্রতিভার উপযুক্ত নয়, তবু আপনাকে নিতে হবে। কি সামান্য জিনিস? ব্যোমকেশ কৌটা লইয়া খুলিল। একটা মটরের মতো হীরা ঝকঝক করিয়া উঠিল। হীরের আংটি? ব্যোমকেশ আংটিটা সসম্ভ্রম চক্ষে নিরীক্ষণ করিয়া বলিল, ধন্যবাদ। আপনার বাবাকে বলবেন আংটিটি আমি নিলাম। এটাকে দেখে মনে হচ্ছে আমি এর উপযুক্ত নই। চললেন নাকি? চা খেয়ে যাবেন না? মণিময় বলিল, আজকে একটু তাড়া আছে, দুপুরের প্লেনে দিল্লি যেতে হবে। ফিরে এসে একদিন আসব, তখন চা খাবো। মণিময় চলিয়া গেল। প্রায় সঙ্গে সঙ্গে ভিতর দিক হইতে সত্যবতী প্রবেশ করিল। বোধহয় পর্দার আড়ালে ছিল,
ললিত কণ্ঠে বলিল, দেখি দেখি কি পেলে? ব্যোমকেশ আংটির কৌটা লুকাইয়া ফেলিবার তালে ছিল। আমি কাড়িয়া লইয়া সত্যবতীকে দিলাম, বলিলাম, এই নাও, এটা ব্যোমকেশের প্রতিভার উপযুক্ত নয় এবং ব্যোমকেশ এর উপযুক্ত নয়, সুতরাং এটা তোমার। ব্যোমকেশ বলিল, আরে 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 এ কি? আংটি দেখিয়া সত্যবতীর চক্ষু আনন্দে বিস্ফারিত হইল। ও মা, হীরের আংটি, ভীষণ দামি আংটি, হীরেটার দামই 1000 খানি। আংটি নিজের আঙুলে পরিয়া সত্যবতী ঘুরাইয়া ফিরাইয়া দেখিল। কেমন মানিয়েছে বলো দেখি? ওই যা, মাছের ঝোল চড়িয়ে এসেছি, এতক্ষণ বোধহয় পুড়ে ঝুড়ে শেষ হয়ে গেল। সত্যবতী আংটি পরিয়া চকিতে অন্তর্হিত হইল। ব্যোমকেশ তক্তপোষে এলাইয়া পড়িয়া গভীর নিঃশ্বাস মোচন করিয়া বলিল, গহনা কর্মণ গতি। আমি বলিলাম, ঠিক কথা, এবং গহনার গতি গৃহিণীর প্রতি